নমস্কার। আজকে আমাদের বিষয় বাংলা। আর বাংলার যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার নাম সিরাজউদ্দৌলা। এই সিরাজউদ্দৌলা বাংলাতে থাকলেও এর সাথে কিন্তু ইতিহাসের অনেক মিল আছে। পলাশীর যুদ্ধ তোমরা সবাই জানো, যে তোমরা এর আগেও পড়ে এসেছো। তার প্রেক্ষাপট আর এই নাটকের প্রেক্ষাপট খুব সিমিলার, খুব একসাথে যায়। যাই হোক, আজকে যখন আমরা সিরাজউদ্দৌলা সম্পর্কে বলছি, তার আগে নাট্যকার সম্পর্কে একটু বলে নেওয়া ভালো। নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত, এবং সিরাজউদ্দৌলা নাট্যাংশটি নাট্যকার তার বিখ্যাত নাটক সিরাজউদ্দৌলাই থেকে নিয়েছেন, বা এটার সিরাজউদ্দৌলারই অংশ বিশেষ। স্টাডি অফ ম্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেজন্য নাট্যকারের জীবন আগে জেনে নেওয়া প্রয়োজন। শচীন্দ্রনাথ সেনগুপ্তের জন্ম 1892 খ্রিস্টাব্দের 20 জুলাই। 1892 খ্রিস্টাব্দের 20 জুলাই এবং মৃত্যু 1961 খ্রিস্টাব্দের 5 মার্চ। জন্ম মৃত্যু একটা বিষয় পড়ার আগে যে লিখেছে তাকে জানাটা ভীষণ প্রয়োজন। যেমন আমরা যখন ইতিহাস পড়ি, আমি বারবার বলি এটা নিজের পড়ানোর সময়, যে হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান নেচারকে জানা ভীষণ প্রয়োজন। যে লিখছে তাকে বোঝাটা খুব প্রয়োজন। যদি সেটা বোঝা না যায় তাহলে কিন্তু সেই বিষয়টাকে অনুধাবন করা যায় না। তেমনি আজকের বিষয় যখন বাংলা, তো সেক্ষেত্রেও যিনি লিখছেন তাকে একটু বোঝা বেশি প্রয়োজন। কারণ এই বিষয়টা হতে পারে বাংলা, কিন্তু এই বিষয়টার বেশিরভাগ অংশটাই কিন্তু ইতিহাস কেন্দ্রিক। এর ঘটনা কিন্তু ইতিহাসের বিভিন্ন দিকে ঘুরছে, যেটা ইতিহাসের পলাশীর যুদ্ধ তোমরা পড়ে এসছো এর আগে। সেই পলাশীর যুদ্ধের একটা বড় অংশ বা ওই অংশটার আগের প্রেক্ষাপটটাই কিন্তু তুলে ধরা হয়েছে। যাই হোক, নাট্যকারের জীবন সম্পর্কে বলার পর তার কৃতিত্ব সম্পর্কেও বলে নেওয়া ভালো। তিনি ছিলেন ভারতীয় গণনাট্য সংঘের সভাপতি। এই নাট্যকার ছিলেন ভারতীয় গণনাট্য সংঘের সভাপতি দীর্ঘদিন ধরে। যাই হোক, তার কিছু বিখ্যাত নাটক আছে। রক্তের ঢেউ, যেটা 1929 খ্রিস্টাব্দে লেখা হয়। পরবর্তীকালে তিনি লেখেন গৈরিক পতাকা 1930 খ্রিস্টাব্দে। এছাড়াও অসংখ্য নাটক লিখেছেন, তার মধ্যে ঝড়ের রাত, সতীতীর্থ, জননী প্রভৃতি উল্লেখযোগ্য। এটা ছিল নাট্যকার সম্পর্কে। এবার আসা যাক যে বিষয়বস্তু সম্পর্কে। এই বিষয়বস্তু জানতে গেলে তোমাকে সেই পলাশীর যুদ্ধের প্রেক্ষাপটটা আগে বুঝতে হবে। সিরাজ ছিলেন আলীবর্দীর সব থেকে প্রিয় মেয়ের ছেলে, অর্থাৎ বলা যায় নাতি। তো সেক্ষেত্রে আলীবর্দীর একটা গুণ ছিল যেটা সিরাজের ছিল না। এটা একটা ইতিহাসের প্রেক্ষাপটে কিন্তু আমি বিচার করছি, বিষয় কিন্তু এখনো আসছি না। এটা জানতে পারলে তোমার বুঝতে সুবিধা হবে। সে বিষয়টা কি? যেহেতু আলীবর্দীর ছোট মেয়ে, তিনি সবসময় মুর্শিদাবাদ দরবারেই থাকতেন, সেজন্য ছোটবেলা থেকেই সিরাজকে তার দাদু খুব বেশি ভালোবাসতেন, এবং যেখানেই তার দাদু আলীবর্দী যেতেন সিরাজকে নিয়ে যেতেন। এমনও হয়েছে যে সিরাজ কোনো সময় অসুস্থ হয়ে গেলে আলীবর্দী তখন সব রাগ কার্য ছেড়ে দিয়ে নাতির দিকেই পড়ে থাকতেন। এরকম ঘটনাও ঘটেছে ইতিহাসে। আমাদের অনেক জায়গাতেই আমরা এটা দেখতে পাই যে সিরাজকে তিনি কতটা ভালোবাসতেন। যাই হোক, যে জায়গাটা বলার, তো তিনি যখন মৃত্যুশয্যায়, তখন তিনি বড় মেয়ে ঘসেটি বেগম তাকে না দিয়ে ছোট মেয়ে, যে অর্থাৎ সিরাজ তার নাতি, অর্থাৎ সিরাজকে তিনি দিয়ে দেন। তো এই প্রেক্ষাপটটা তার বড় মেয়ে ঘসেটি বেগম মেনে নিতে পারেনি, যে সিরাজ ছোট হয়ে, ছোট মেয়ের ছেলে হয়ে কেন পাবে, কেন বড় মেয়ে পাবে না, এই কনসেপ্ট। অর্থাৎ
বারবার বলছি না দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বই কিন্তু পরবর্তীকালে পলাশীর যুদ্ধ এনে দিল। এই দ্বন্দ্ব দেখবে সব জায়গায় আছে, পারিবারিক জীবনেও আছে, সামাজিক জীবনেও আছে, আবার তুমি লক্ষ্য করে দেখবে অর্থনৈতিক জীবনেও আছে। আমি বারবার একটা কথা বলি, যে কোনো দ্বন্দ্বের মূল কথাই কিন্তু অর্থনীতি। ক্ষমতা আর অর্থ, এই দুটো কিন্তু দ্বন্দ্বের মূল কথা। যারা এটা বুঝতে পারবে তাহলে তারা অনুধাবন করতে পারবে যে দ্বন্দ্বটা কি, কেন হয়। এই যে প্রেক্ষাপটে সিরাজউদ্দৌলা লেখা হচ্ছে, এটাও তাই, মূলত ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতার লোভ, অর্থের দ্বন্দ্ব, অর্থের লোভ, এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঘসেটি বেগম চাইতো যে তাকে বাংলার মনোনীত শাসক করা হোক, কিন্তু আলীবর্দী চেয়েছিলেন তার কাছের নাতি অর্থাৎ ছোট মেয়ের ছেলেকে দিয়ে দিতে। যাই হোক, যে প্রসঙ্গে বলতে গিয়ে এখানে সরে এলাম, আলীবর্দীর একটা নীতি ছিল। পরবর্তীকালে তোমরা কোনো সময় যদি পলাশীর যুদ্ধ নিয়ে আলোচনা করতে হয় তখন আমি নিশ্চয়ই বলবো নীতিটা কি। উনি বলতেন যে ইংরেজরা হলো মৌমাছির জাত, ইংরেজরা হলো মৌমাছির জাত, তোমার কাজ হচ্ছে তাদের থেকে মধু সংগ্রহ করা। তোমার মানে কি, বাংলার নবাবের কাজ। তাকে বিরক্ত করলে সে হুল ফুটিয়ে দেবে। তাহলে কি বললাম, যে ইংরেজরা হলো মৌমাছির জাত, তোমার কাজ হচ্ছে তাদের কাছ থেকে মধু সংগ্রহ করা, মানে নবাবের কাজ, অন্য কারোর কাজ নয়। কিন্তু তুমি যদি তাকে বিরক্ত করো তাহলে হুল ফুটিয়ে দেবে। এই ছোট প্রবাদ বাক্যটা বা এই কনসেপ্টটা সিরাজ কিন্তু বুঝতে পারেনি। কারণ সিরাজ যখন বাংলার নবাব হন বয়স খুব অল্প, আর অল্প বয়সে কি হয়, অনেক বিষয় মানুষের জানা থাকে না। এই অজানা অধ্যায়টাই কিন্তু পরবর্তীকালে দেখা গেল সিরাজের জীবনের কাল হয়ে নেমে এলো। এবং সবাই আমরা জানি কিভাবে ষড়যন্ত্র করে সিরাজকে সরিয়ে দেয়া হলো। তার একদিকে ঘসেটি বেগম আছেন, একদিকে মীর জাফর আছেন, জগৎ শেখ আছেন, এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো আছেই, যে সবাই মিলে ষড়যন্ত্র করে সরিয়ে দিল সিরাজকে। সিরাজ বুঝতে পেরেছিল যে মুর্শিদাবাদ দরবারে তার দিন শেষ হয়ে আসছে, কিন্তু কিছু করতে পারেনি। এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, যে মানুষ বুঝতে পারছে তার জীবন শেষ হয়ে আসছে, তবুও সে কিছু করতে পারছে না, কারণ তার নিজের লোকই তার বিরুদ্ধে চলে গেছে। আমি বারবার বলি যে মানুষ হচ্ছে সামাজিক জীব, সমাজ ছাড়া মানুষ বাঁচতে পারে না। আমরা যাই করি না কেন সমাজকে নিয়েই থাকতে হয়, আর পরিবারকে নিয়ে থাকতে হয়। সিরাজ বুঝতে পেরেছিল যে যে জায়গায় সে আছে সেখান থেকে কিন্তু তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সরিয়ে দেওয়া মানে কি, শুধু কি বাংলার কুর্সি থেকে, নবাবের কুর্সি থেকে সরিয়ে দেওয়া না, তার জীবনটাই হয়তো চলে যেতে পারে। কিন্তু তবুও বারবার দরবারে তিনি বলেছেন যে আমাদের একসাথে থাকা উচিত, এই সময় একসাথে প্রতিরোধ করা উচিত। কিন্তু ওই যে বললাম অর্থের লোভ আর ক্ষমতার লোভ, যে মানুষকে মানুষের থেকে অনেক দূরে নিয়ে চলে যায়, এটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমি নেক্সট ভিডিওগুলোয় হয়তো এর পরেও অনেক ডিটেলসে বিভিন্ন জিনিস নিয়ে অ্যানালাইজ করব, যেগুলো বলবো যে কিভাবে কি হচ্ছে, কেন হচ্ছে, হয়তো কোনো ডায়াগ্রাম দেবো, হয়তো কোনো ফিচার্স দেবো, কোনো লেখা দেবো। বিভিন্ন লেখকের লেখা আছে এই বিষয়ের উপর, দারুণ লেখা আছে। রজতকান্ত রায়ের অনেক লেখা আছে, পলাশীর ষড়যন্ত্র বলে তার একটা বই আছে, তো নিশ্চয়ই দেবো। এবং রজতকান্ত রায়ের কথা কেন আমি বারবার বলি, যে ওনার বিশ্লেষণটা আর পাঁচজনের মতো নয়, একদম সম্পূর্ণ আলাদা, স্বতন্ত্র। মানে আমরা যেটা ভাবি যে এই জন্যই হয়তো হয়েছিল, উনি এমন যুক্তি দিয়ে দেখাবেন, মনে হবে আরে আমরা এতদিন যে জানতাম তাহলে তো আমি ভুল জানতাম। তো এই কনসেপ্ট নিয়ে পরের ভিডিওগুলো হয়তো আসবো। যাই হোক, একটু বিষয়টা একটু বলে রাখি, একটা খুব সুন্দর লেখা থেকে একটু বলছি যে নবাব সিরাজউদ্দৌলা বাংলার মসনদে এর আরোহণকে অনেকেই সহ্য করতে পারেনি। ফলস্বরূপ মাসি ঘসেটি বেগম থেকে শুরু করে সেনাপতি মীর জাফর পর্যন্ত অনেকেই তার শত্রু হয়ে যান। এরা তো ছিল ঘরের শত্রু। এছাড়াও
বিভিন্নভাবে গুপ্তচর মারফত ইংরেজরাও খবর নিতে থাকে। যাই হোক, সিরাজ তার বুদ্ধি বলে এবং কিছুটা গুপ্তচরদের সাহায্যে এই ষড়যন্ত্রকে ধরে ফেলেন। ফলে একদিন প্রকাশ্য রাজসভায় তিনি নিজে কোণঠাসা হয়ে পড়েন। ঠিক তখনই ফাঁস করে দেন গোপন চিঠি ও ষড়যন্ত্রের কথা। বিপক্ষকে কথার পেঁচে ঘায়েল করেন। তিনি এও বলেন, এইভাবে নয়, বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে আসছে, মোকাবিলার জন্য চাই ঐকান্তিক প্রয়াস, একসাথে থাকতে হবে। কিন্তু আমরা সবাই জানি কি হয়। সেক্ষেত্রে নবাব তার চাতুর্য নিয়ে নয়, সহনশীলতা দিয়ে মানুষের মন জয় করতে চান। কিন্তু যাই হোক না কেন, দুর্বিনীত ঘসেটি বেগম তার ন্যায্য সম্মান তাকে দেয়নি এবং সিরাজ যতই তার মাসিকে কাছে টেনে নিতে চান, তার মাসি আসতে চায়নি। কারণ ওই যে বললাম, লোভ, রাজনৈতিক লোভ, সেখান থেকে অর্থনৈতিক লোভ। সবসময় এই দুটো কথা মনে রাখতে হবে, রাজনীতি থেকে আসে অর্থনীতি। যে কোনো কিছুর চালিকা শক্তি কিন্তু অর্থনীতি। আমরা যাই করি না কেন, যা করছি সব কিছুর চালিকা শক্তি কিন্তু অর্থনীতি। যাই হোক, কিন্তু সভাসদদের আপাতভাবে সহমত অধিকার করতে পারলেও ঘসেটি বেগমকে কিন্তু তিনি পারেননি। ঘসেটির অভিশাপ বাণী শুনে নবাবের মানসিকতা ভেঙে যায় এবং পরবর্তীকালের ঘটনা আমরা সবাই জানি যে পলাশীর প্রান্তরেই অন্তিম তার ভবিষ্যৎ তার আগে থেকেই তিনি হয়তো অনুমান করতে পেরেছিলেন যে কি হতে চলেছে। এটা হচ্ছে প্রেক্ষাপট। আজকের ফার্স্ট যে ভিডিওটা আমি করছি, এটা শুধু ওই পলাশীর যুদ্ধের আগের ঘটনাটাকে বর্ণনা করে, নাট্যকার সম্পর্কে কিছু বলে বা এই ঘটনাটাকে বিশ্লেষণ করে এর পরের যে ভিডিওগুলো আমি দেব সেই জায়গায় কিন্তু বলবো কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, কিছুটা বিশ্লেষণাত্মক। এই বিষয়টা আমার খুব ফেভারিট, কারণ যেহেতু ইতিহাস রিলেটেড, আর ইতিহাস আমার মানে সব থেকে ফেভারিট জায়গার মধ্যে পড়ে বিষয়। তো সেজন্য যখন আজকে পড়ানোর বিষয় হলো, আমি ভাবলাম যে একটু অন্য আঙ্গিকে সিরাজউদ্দৌলাকে বোঝানো দরকার। তো যাই হোক, পরবর্তীকালের যে ভিডিওগুলো আমি নিয়ে আসছি সেখানে কিন্তু অতি অবশ্যই যেগুলোর উপর আমি জোর দেবো সেটা হচ্ছে বিশ্লেষণ, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, কোন ক্ষেত্রে হয়তো রজতকান্ত রায়ের কিছু বই, কিছু লেখা, বিভিন্ন বিষয়গুলো নিয়ে দেব। এই পর্যন্তই। থ্যাংক ইউ।